life is not only about the logic of magic, but it is also about the magic of logic. আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি। যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার ভিডিওটাকে চালিয়ে দেখে নিন। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি লজিক নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা কোনো একটা জিনিসের খুব ভালো একটা লজিক দিতে পারি। লজিকের 5টা বিশেষ বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে। যদি আপনি এই 5টা বৈশিষ্ট্যকে না বোঝেন, তার মানে আপনি যুক্তি দিয়ে কোনো কিছুই চিন্তা করতে পারেন না। যারা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না, তারা এই 5টা বৈশিষ্ট্য সম্পর্কে জানে না এবং তারা এই 5টা বৈশিষ্ট্যকে একটা আরেকটার থেকে আলাদা করে দেখতে পারে না। এবং যারা এই 5টা বৈশিষ্ট্য সম্পর্কে জানে এবং একটা বৈশিষ্ট্যকে আরেকটা বৈশিষ্ট্য থেকে আলাদা করে দেখতে পারে, তারাই শুধুমাত্র যুক্তির মাধ্যমে, লজিকের মাধ্যমে কোনো কিছুকে চিন্তা করতে পারে। সেটা তাদের জীবনের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত হোক, তারা সামাজিক কোনো বিষয়ে মানে আলোচনা করুক বা কোনো সিদ্ধান্ত নিক, বা কোনো পলিটিক্যাল, সোশ্যাল বা তাদের ব্যক্তিগত কোনো রিসার্চ হোক না কেন, লজিক আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা, তার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি, তার কাছে লজিক আছে। সে যুক্তি দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারে। আর সেই জিনিসটাকে যদি আপনি ব্যবহার না করেন, যেটা আপনার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য, তাহলে আপনি মানে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা নন, বরঞ্চ মানুষের মতো একটা মুখোশ পরে আছেন, কিন্তু আপনি মানুষের মতো কাজ করছেন না। আপনি আপনার সেই বিশেষ বৈশিষ্ট্যটাকে ব্যবহার করছেন না। যেমন আপনার বাড়িতে যদি একটা ফ্রিজ রাখা থাকে, নাও সেই ফ্রিজে আপনি জিনিসপত্রকে ঠান্ডা রাখতে পারেন, কিন্তু কোনো কারণে সেটা খারাপ হয়ে গেছে, তাহলে সেটা থাকা আর না থাকা এবার একই ব্যাপার হয়ে গেল। তার যে প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন ফ্রুটস বা খাবারকে ঠান্ডা রেখে দেওয়া, সেটা যদি সে করতে না পারে, তাহলে জাস্ট তার দেখতে ফ্রিজের মতো সেটাকে বাড়িতে আমরা রেখে দিই না, তখন সেটাকে আমরা মানে ফেলে দিই। ঠিক তেমনই আপনার মানসিক যে বৈশিষ্ট্যটা, যেটা হচ্ছে লজিক, যেটাকে আপনি ব্যবহার করে, মানে যেটার জন্য আপনি অন্যান্য প্রাণীদের থেকে আলাদা, যদি সেটাকে আপনি ব্যবহার করে আপনার জীবনটাকে নির্বাহ না করেন, তার মানে কি, আপনি হচ্ছে সেই নষ্ট বা পড়ে থাকা একটা ফ্রিজের মতো, যে জিনিসটার প্রধান বৈশিষ্ট্যটাকে আপনি ব্যবহার করছেন না। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ডিপ একটা ভিডিও হবে, তো মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো শুরু করা যাক। লজিকের যে 5টা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ইমানুয়েল কান্তের লেখা বই লজিক থেকে আমরা নিয়েছি। এবং এটা ইমানুয়েল কান্ত তার জীবনে তিনি প্রায় প্রত্যেক বছরই এই বইটা একবার করে পড়তেন, বা এই বইটাতে উপরে তিনি নোটস নিতেন, এবং তার নিজেরই এটা লেখা। এবং এটা তিনি লিখেছিলেন একটা লেকচার সিরিজ হিসেবে। উনি একটা ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার জন্য, পড়ানোর জন্য এটা লিখেছিলেন প্রাথমিকভাবে। ওকে, এবং আজকে আমরা সেখান থেকে তার একটা ছোট্ট একটা পার্ট আমরা পড়ছি। না, সবার প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, এটা সম্পর্কে আমি আমাদের চ্যানেলে আগেও একবার আলোচনা করেছি, বাট আমি এখানে আরও একবার 5টা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এখানে এটা আরও একবার আছে। সেটা হচ্ছে কি, অ্যানালিটিক ভার্সেস সিনথেটিক ক্যারেক্টারিস্টিক্স। যখন আমরা কোনো একটা কনসেপ্টকে তৈরি করি বা একটা ধারণাকে তৈরি করি, তখন কি হয়, আমরা সেখানে কি আইদার অ্যানালিটিক ওয়েতে করতে পারি, অথবা আমরা সিনথেটিক ওয়েতে করতে পারি। কিভাবে? অ্যানালিটিক লজিক মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সেই যুক্তির মধ্যে নতুন কোনো জ্ঞান অর্জন করছি না, বরঞ্চ কোনো একটা জ্ঞানকে আমরা উন্মোচন করছি যেটা অলরেডি তার মধ্যে আছে। যেমন সমস্ত ব্যাচেলারই অবিবাহিত, ওকে, অর্থাৎ সমস্ত কুমারী মেয়েই অবিবাহিত। এবার এই কুমারী মানেই হচ্ছে কি অবিবাহিত, তাহলে এই অবিবাহিত জিনিসটা কুমারীর মধ্যেই লুকিয়ে আছে, এটাকে আমরা বলছি কি অ্যানালিটিক লজিক। ওকে, বা ট্রায়াঙ্গেলের 3টে সাইড থাকে, এবার 3টে সাইড বা মানে একটা আবদ্ধ ক্ষেত্র, 3টে সাইড দ্বারা তৈরি করা একটা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বলি। এটা হচ্ছে কি অ্যানালিটিক লজিক। সিনথেটিক মানে কি, যেখানে আমরা নতুন জ্ঞান অর্জন করি। যেমন আমার পাশের বাড়ির বন্ধুটা খুবই একা থাকে, তাহলে আমার পাশের বাড়ির যত বন্ধু আছে বা আমার যত বন্ধু আছে, তারা সবাই যে একা থাকে এমনটা নয়। তাহলে বন্ধু এবং একা থাকা দুটো হচ্ছে কি আমরা যোগ করছি। বা আমাদের বর্তমান পলিটিক্যাল সিস্টেমটা অনেক কারাপ্টেড হয়ে গেছে। এবার সব পলিটিক্যাল সিস্টেম সব সময় কারাপ্টেড ছিল এমনটা নয়, বরং আমরা বলছি কি বর্তমান পলিটিক্যাল সিস্টেম অনেক কারাপ্টেড। তাহলে এই কারাপশন আর বর্তমান পলিটিক্যাল সিস্টেম আমরা একটার সাথে যোগ করছি, করে আমরা একটা নতুন নলেজ পাচ্ছি। কারণ পলিটিক্যাল সিস্টেম মানে সবসময় কারাপ্টেড এমন নয়। ডেনমার্কের পলিটিক্যাল সিস্টেম অত বেশি কারাপ্টেড নয়, মানে খুবই কম কারাপ্টেড, ঠিক আছে। তারপর আয়ারল্যান্ডের পলিটিক্যাল সিস্টেম অনেক কম কারাপ্টেড, ঠিক আছে। তো পলিটিক্যাল সিস্টেম মানে কারাপ্টেড নয়, তাহলে আমরা এখানে পলিটিক্যাল সিস্টেমের সাথে কারাপশনকে যোগ করছি, করে একটা নতুন নলেজ পাচ্ছি। এটাকে আমরা বলছি কি সিনথেটিক নলেজ। তাহলে একদিকে হচ্ছে অ্যানালিটিক নলেজ,
যেখানে আমরা নতুন কোনো জ্ঞান পাই না, বরঞ্চ কোনো একটা জ্ঞানকে উন্মোচন করি। যদি আমি এমন প্রশ্ন করি, হোয়াট ইজ জাস্টিস, জাস্টিস মানে কি, তাহলে এখানে কি আমরা অ্যানালিটিক নলেজকে কাজে লাগাতে হবে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। কারণ এর যাই উত্তর হোক না কেন, সেটা জাস্টিস শব্দটার মধ্যেই লুকিয়ে আছে, যা সেটাকে আমরা উন্মোচন করছি। ওকে, এবার যদি আমি এটা জিজ্ঞাসা করি জাস্টিসের সাথে বিউটির সম্পর্ক কি, তাহলে এখানে কি আমরা সিনথেটিক নলেজ ব্যবহার করছি। কারণ আমরা দুটো জিনিসের মধ্যে একটা সম্পর্ককে বোঝার চেষ্টা করছি। তো এটা বোঝার জন্য যে যুক্তি ব্যবহার করব এটা হচ্ছে কি সিনথেটিক নলেজ। এটা হচ্ছে প্রথম ক্যারেক্টারিস্টিক্স কোনো মানে লজিকের, অ্যানালিটিক ভার্সেস সিনথেটিক। এবারে আসবো আমরা আমাদের 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে, যেটা হচ্ছে কি কোয়ার্ডিনেট ভার্সেস সাবঅর্ডিনেট ক্যারেক্টারিস্টিক্স। তার মানে কি, মানে হচ্ছে কোয়ার্ডিনেট ক্যারেক্টারিস্টিক্স মানে কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা ধারণার তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু সব বৈশিষ্ট্যগুলো পাশাপাশি বসিয়ে আমরা দেখতে পারি। সেই সবগুলোকে আমরা যোগ করে একটা সর্বমোট বৈশিষ্ট্য খুঁজে পেতে পারি। যেমন আপনাদের মধ্যে যারা তাদের জীবনে অনেক কনফিউজড বা পথভ্রষ্ট বা দিশেহারা, যারা অনেক ফ্রাস্ট্রেটেড থাকেন, নিজের ভেতরে এক ধরনের চাপা একটা উত্তেজনা অনুভব করেন, যেন আপনার জীবনটাই যেটা আপনি এত বছর ধরে তৈরি করেছেন সেটা একটা জেলখানার মতো হয়ে গেছে, একটা চক্রব্যূহের মতো, তার থেকে আপনি নিজে বার হতে পারছেন না। এই ধরনের মানুষকে আমি সাহায্য করছি একটা নতুন মডেলের মাধ্যমে, যেটার নাম হচ্ছে পারপাসফুল লিভিং। যে মডেলটা আপনাকে সাহায্য করবে কি এই অবস্থা থেকে বার হয়ে বা নিজেকে রূপান্তর করে নিজের জীবনটাকে পাল্টে ফেলে একটা নতুন জীবন, যেটা হচ্ছে কি একটা পারপাসফুল লাইফ, একটা মিনিংফুল লাইফ। এমন একটা জীবন যেখানে আপনার বেঁচে থাকার একটা অর্থ থাকবে, বেঁচে থাকার একটা উদ্দেশ্য থাকবে। আপনি জানেন যে কেন আপনি বেঁচে আছেন, আপনার জীবন থেকে আপনি ঠিক কী পেতে চান, আপনি নিজের কাছ থেকে অ্যাকচুয়ালি কোন জিনিসটা ডিম্যান্ড করেন সেটা সম্পর্কে আপনার কাছে একটা সুস্পষ্ট ধারণা থাকবে। আর এই যে কনফিউজড স্টেট অফ লাইফ বা একটা ডিরেকশনলেস স্টেট অফ লাইফ, সেখান থেকে ট্রান্সফর্ম করে নিজেকে একটা পারপাসফুল লাইফ বা একটা মিনিংফুল লাইফ গিফট দেওয়ার জন্য আমরা যে মডেলটা ইউজ করছি তার নাম হচ্ছে পারপাসফুল লিভিং। এটা একটা পেইড কোর্স। এই কোর্সের মধ্যে আপনি 3টে জিনিস সম্পর্কে জানতে পারবেন, 3টে পিলার আছে এই কোর্সের মধ্যে। সবার প্রথম যেটা, সেটা হচ্ছে পারপাস, দ্য পারপাস। নিজের জীবনের পারপাস কি, নিজের জীবনের উদ্দেশ্য কি সেটা খুঁজে বের করা। সেটা জানার জন্য আমরা 3 ঘন্টার একটা জার্নালিং এক্সারসাইজ প্র্যাকটিস করব। তার মাধ্যমে আপনি খুঁজে বার করবেন যে আপনার জীবনের পারপাস কী। দ্বিতীয় আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি একটা সিস্টেম অফ লাইফ, একটা সিস্টেম অফ লিভিং আমরা ডিজাইন করব। সেই যে সিস্টেম অফ লাইফ সেটা হচ্ছে কি এই পারপাসের সাথে অ্যালাইন থাকবে, যেটা আপনাকে সাহায্য করবে একটা চাকার মতো বর্তমান অবস্থা থেকে ধীরে ধীরে সেই চাকাটা আপনাকে নিয়ে যাবে আপনার ভবিষ্যতের দিকে, ঠিক সেই ভবিষ্যৎ যেটা আপনি স্বপ্ন দেখেন, যেটা আপনি জীবনে চান। এবং 3 নম্বর একটা মেন্টাল মডেল, একটা রেজিলিয়েন্ট মাইন্ড, এমন একটা মাইন্ড যেটা অনেক শক্তিশালী, সেটা যে কোনো সিচুয়েশান, যে কোনো সমস্যা, যে কোনো রকমের সিদ্ধান্ত, যে কোনো রকমের কনফিউশন, তার মধ্যে দিয়ে নিজের রাস্তাটাকে খুঁজে বার করে নিতে পারে। সে কনসেন্ট্রেট করতে পারে, সে নিজের উপরে বিশ্বাস রাখতে পারে, তার ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক হাই, সে লজিক্যালি ভাবতে পারে। এই মেন্টাল মডেলের মধ্যে আমরা বিভিন্ন রকমের চ্যাপ্টার্স ইনক্লুড করেছি, যেমন স্ট্রিম অফ থট, অ্যাটেনশন, তারপর ইমোশনাল ইন্টেলিজেন্স। ড্যানিয়েল গোলম্যানের মতো হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসরদের রিসার্চ এই কোর্সের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এছাড়া উইলিয়াম জেমসের মতো যে ফিলোসফার, তাদের যে লেখা স্ট্রিম অফ থট, স্ট্রিম অফ কনসাসনেস, অ্যাটেনশন, সেগুলো ইনক্লুড করা হয়েছে এই মেন্টাল মডেল যে থার্ড যে পিলারটা তার মধ্যে। ওকে, এটা ছাড়া হচ্ছে সিস্টেম ডিজাইনের মধ্যে কি জেমস ক্লিয়ারের যে অ্যাটমিক হ্যাবিটস বা হচ্ছে স্টিভেন আর কভির লেখা, আরও অন্যান্য অনেক লেখক, তারা যেভাবে হ্যাবিটটাকে তৈরি করে, তাদের প্রতিদিনের যে ডেলি লাইফটা তৈরি করে, সেটাকে আমরা এখানে হেল্প করব। আর পারপাসের মধ্যে পারপাস, অ্যাম্বিশন, গোল সেটিং, কী করে আপনার একটা গোল সেট করতে হবে 3 মাস, 6 মাস, 5 বছরের, সেই সব কিছু আমরা আলোচনা করবো এই কোর্সের মধ্যে। ওকে, তো যদি আপনি এই কোর্সটা সম্পর্কে ইন্টারেস্টেড হন, যদি আপনার মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য, যদি আপনি আপনার লাইফটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করে, অথবা ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি এই কোর্সে যুক্ত হতে পারেন। 31 ডিসেম্বর অর্থাৎ 2025 সালের এন্ড পর্যন্ত একটা ডিসকাউন্ট চলছে, সেখানে আপনি 50%-এরও বেশি ডিসকাউন্ট পাবেন। কিন্তু যখন একবার এই কোর্সটা লঞ্চ করা হয়ে যাবে আগামী 10-15 দিন বা হচ্ছে এই ডিসেম্বর মাস পর্যন্ত আর কি, তারপরে আপনি আর এই ডিসকাউন্টটা পাবেন না, তারপরে ডিসকাউন্ট আর অ্যাভেলেবেল থাকবে না। ওকে, এবং এটা মনে রাখবেন এই কোর্সটা আমাদের জীবনের না উপরের স্তর সম্পর্কে নয়,
উপরের স্তর কি, আমাদের জীবনে দুটো স্তর আছে, একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্য। দৃশ্যমান যে স্তরটা, সেখানে আমাদের ব্যাংকে কত টাকা আছে, আমাদের শরীর সুস্থ আছে কিনা, আমাদের সাথে অন্য মানুষদের রিলেশন কেমন, আমরা কতটা পপুলার আর বা সমাজে আমাদের অনার কতটা, ইত্যাদি ইত্যাদি। আর অদৃশ্য স্তরটা কি, যেটা দেখা যায় না, যেমন একটা বাড়ির ভিত তৈরি করা হয় মাটি খুঁড়ে, তার নিচে অদৃশ্য, সেটা কতটা শক্ত, কতটা স্ট্রং, কোনো ঝড় হলে, ভূমিকম্প হলে বাড়িটা ভেঙে পড়বে না থাকবে, সেটা নির্ভর করছে বাড়ির উপরের স্ট্রাকচারের উপরে নয়, বাড়ির সেই ভিতটা যেটা অদৃশ্য স্তর সেখানে। ঠিক তেমনই এই যে কোর্সটা, এই কোর্সটা আপনার জীবনের সেই যে অদৃশ্য স্তর সেটার উপরে ফোকাস করে। এটা আপনার জীবনে নতুন কিছু যোগ করার চেষ্টা করে না, বরং আপনার জীবনটাকে ট্রান্সফর্ম করে একটা স্তর থেকে একটা নতুন স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই যে ট্রান্সফরমেশনাল এডুকেশন, সেটা হচ্ছে আমরা এই কোর্সে শিখব, এই পারপাসফুল লিভিং কোর্সে। ওকে, যেখানে আপনার জীবনে সেই অদৃশ্য স্তর, অর্থাৎ কি ভ্যালুস কি, আপনার পারপাস কি, আপনার গোলস কি, আপনার অ্যাম্বিশন কি, আপনার যে মিনিং অফ লাইফ সেটা কি, আপনি কোন জিনিসগুলোতে বিলিভ করেন, বিশ্বাস করেন, নিজের সম্পর্কে আপনার কোনো খারাপ বিশ্বাস আছে কিনা, কোনো ট্রমা আছে কিনা, কোনো গিল্ট আছে কিনা, ইত্যাদি ইত্যাদি, সেই সব কিছু আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব। তো অবশ্যই এই কোর্সে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন, আর যারা এখনও যুক্ত হননি তারা অবশ্যই 31 ডিসেম্বরের আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই কোর্সে যুক্ত হতে পারেন। ওকে, নাও লেটস কন্টিনিউ টু আওয়ার টপিক। যদি আমি বলি বিড়াল বা ক্যাট, বিড়াল একটা কনসেপ্টের কথা আমরা যদি ভাবি, মানে ধারণা, তাহলে সেই বিড়ালের বৈশিষ্ট্য কি? তারা কার্নিভোরাস হয়, মাছ মাংস এগুলো সব খায়। 2, তারা হচ্ছে ম্যামালিয়ান, মানে তারা স্তন্যপায়ী প্রাণী। বা 3, তাদের হচ্ছে মানে হিংস্র নখ থাকে, তারা অনেক ফিউরি টাইপের থাকে। তাহলে এই যে বৈশিষ্ট্য, তারা কার্নিভোরাস হয়, তাদের হিংস্র নখ থাকে, তারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এই বৈশিষ্ট্যগুলো পরপর আমরা বসাতে পারি, বসে একটা সর্বমোট একটা বৈশিষ্ট্য বা একটা ধারণা পেতে পারি, সেটা হচ্ছে কি বিড়াল বা ক্যাট। ওকে, অর্থাৎ এই ক্যাট বা বিড়াল, এই ধারণাটার বৈশিষ্ট্যগুলো আমরা পাশাপাশি বসিয়ে যখন তৈরি করছি, তখন সেটাকে আমরা বলছি কি কোয়ার্ডিনেট। ওকে, কোয়ার্ডিনেট ক্যারেক্টারিস্টিক্স। আর যখন আমরা এমন কোনো বৈশিষ্ট্যকে দেখছি যেটা হচ্ছে পাশাপাশি নয়, বরঞ্চ একটার নিচে একটা হায়ারার্কি তৈরি হচ্ছে, কোনো বৈশিষ্ট্য বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্তর্নিহিত আরো দুটো বৈশিষ্ট্য আছে, এবার তার দুটোর মধ্যে একটা বৈশিষ্ট্য, তার মধ্যে আরো 3টে বৈশিষ্ট্য আছে, একটা হায়ারার্কি তৈরি হচ্ছে, একটা সিস্টেম অফ ক্যারেক্টারিস্টিক্স তৈরি হচ্ছে, বৈশিষ্ট্যের একটা গঠন তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কি সাবঅর্ডিনেট ক্যারেক্টারিস্টিক্স। যেমন একটা যদি আমরা উদাহরণ নিই, যেমন জাস্টিস। জাস্টিস জিনিসটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে জাস্টিসের মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন হচ্ছে কি একটা হচ্ছে ফর এক্সাম্পল ভার্চু বা বৈশিষ্ট্য, মানে বিশেষ গুণাবলী, বিশেষ বৈশিষ্ট্য থাকা। তাছাড়া কি হতে পারে কি সোশ্যাল ভার্চু, তারপর হচ্ছে কি হিউম্যানিস্টিক ভার্চু, তারপর হচ্ছে কি ফেয়ারনেস, মানে হচ্ছে ভালো ব্যবহার, ভদ্র ব্যবহার। একটা হচ্ছে লিগাল জাস্টিস, একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, আর একটা হচ্ছে কি কালচারাল জাস্টিস। ওকে, বা একটা হিস্টোরিক্যাল জাস্টিস। তাহলে জাস্টিসের মধ্যে একটা হায়ারার্কি তৈরি হচ্ছে, প্রধান জাস্টিস, তার মধ্যে হচ্ছে ভার্চু, ভার্চুর মধ্যে সোশ্যাল, তারপর হচ্ছে লিগাল, তারপর হচ্ছে কালচারাল। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা আসছে। এবার একটার মধ্যে আরেকটা একটা চেন তৈরি হচ্ছে, তখন এটাকে আমরা বলছি কি সাবঅর্ডিনেট। এখানে পরপর পাশাপাশি লিনিয়ার বা একটা সরল রেখার উপরে বসছে এমনটা নয়, বরঞ্চ একটা গঠন, একটা হায়ারার্কির মধ্যে। যেমন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপর হচ্ছে স্টেট গভর্নমেন্ট, তারপর হচ্ছে কোনো একটা পঞ্চায়েত বা একটা বিধানসভা কেন্দ্র, একটা হায়ারার্কি। ঠিক তেমন হচ্ছে কি তখন আমরা সেটাকে বলছি কি সাবঅর্ডিনেট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে যখন আমরা কোনো একটা কনসেপ্টের কথা ভাবি, সেটা হতে পারে ট্রুথ, বিউটি, জাস্টিস, বা হচ্ছে এডুকেশন বা নলেজ, বা হচ্ছে কোনো একটা যে কোনো একটা কনসেপ্ট, সেই কনসেপ্টের উপর যখন লজিক ব্যবহার করি, তখন সেই লজিকগুলো আমরা কখনো কখনো সাবঅর্ডিনেট লজিক ব্যবহার করি, আবার কখনো কখনো কোয়ার্ডিনেট লজিক ব্যবহার করি। ঠিক আছে, এই যে কোয়ার্ডিনেট লজিক, সেটা আমাদেরকে এটা বলে দেয় এই কনসেপ্টটার বৈশিষ্ট্যগুলো কি কি। আর সাবঅর্ডিনেট লজিক সেটা বা বৈশিষ্ট্যগুলো, সেটা আমাদেরকে এটা বলে কেন এই বৈশিষ্ট্যগুলো এইরকম, যে বৈশিষ্ট্যগুলো আছে কেন সেই বৈশিষ্ট্যগুলো সেরকম, বা সেটা অন্য কোন বৈশিষ্ট্যের উপরে নির্ভরশীল, তার গ্রাউন্ডটা কি সেটা বলে। কোয়ার্ডিনেট লজিক শুধু বৈশিষ্ট্যগুলোকে বলে দিচ্ছে, সাবঅর্ডিনেট লজিক এটা বলছে কেন ওই বৈশিষ্ট্যগুলো ওই বৈশিষ্ট্যের মতো। ওকে, এবারে আমরা চলে আসবো কি আমাদের 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স লজিকের, সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ ভার্সেস নেগেটিভ। নাও অ্যাফার্মেটিভ মানে কি, মানে হচ্ছে হ্যাঁ বাচক কোনো একটা কথা। যেমন সব মানুষ মরণশীল, এটা একটা হ্যাঁ বাচক কথা, মানুষ মরণশীল, মানুষ মারা যায়। ওকে, তো এই ধরনের যখন আমরা লজিক ব্যবহার করি হ্যাঁ বাচক, তখন সেটাকে আমরা বলছি অ্যাফার্মেটিভ, কোনো একটা সেন্টেন্স বলা।
আর নেগেটিভ মানে কি, যখন আমরা কোনো একটা নাবাচক বা নেতিবাচক কথা বলছি। ওকে, যেমন মানুষ ইমমর্টাল নয়, মানুষ কি বলে অমর, এরকমটা একদমই নয়, তাহলে কি এটা নাবাচক কথা। এবার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স তার বা অ্যাফার্মেটিভ যে লজিক, তার উদ্দেশ্য হচ্ছে কি, কোনো কিছু সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। কোনো একটা জিনিসকে আমি বুঝতে চাই, তখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা তৈরি করি। কোনো জিনিস যেন আমরা ভুল না বুঝে ফেলি, তার জন্য আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি। যেমন ফর এক্সাম্পল, এই বইটা যদি আমি এটাকে বুঝতে চাই, তাহলে এই বইটার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমি জানবো। এটা আছে, এই বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যটা আছে, সব ক্যারেক্টারিস্টিক্সগুলো জানবো, অ্যাফার্মেটিভ ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এবার যেন আমি বইটা সম্পর্কে ভুল বুঝে না ফেলি, ঠিক আছে, তার জন্য আমাকে কি জানতে হবে, নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্সগুলো। এই বইটা যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ কিন্তু নয়, এটা কি, এটা নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স। যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়, যেন আমি ভুল না বুঝে ফেলি, তার জন্য এটা বলা হচ্ছে। ওকে, তো এই দুটো হচ্ছে আমাদের পার্থক্য, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে। যখন আমরা লজিক দিই তখন আমরা এটা ব্যবহার করি। এই দুটো ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আরও একটা সম্পর্ক আছে। আমরা যে কোনো অ্যাফার্মেটিভ ক্যারেক্টারিস্টিক্সকে একটা নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্সে কনভার্ট করতে পারি। ওকে, কিন্তু তার উল্টোটা সবসময় করা সম্ভব নয়। যেমন একটা উদাহরণ নিয়ে যদি আমরা, ফর এক্সাম্পল, সব মানুষ মরণশীল, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এবার এটাকে যদি আমরা উল্টো করে বলি, তাহলে আমরা কি বলবো, যে মানুষ অমর নয় বা মৃত্যুহীন নয়। তাহলে মৃত্যুহীন আবার নয়, তাহলে আমরা নেগেটিভ করে দিলাম। ওকে, কিন্তু আমরা বলছি একই জিনিস, মানেটা একই। ওকে, তাহলে আমরা কি একটা অ্যাফার্মেটিভ মানে লজিককে আমরা কনভার্ট করতে পারি একটা নেগেটিভ লজিকে, কিন্তু তার উল্টোটা সবসময় পসিবল হয় না, সর্বদা পসিবল হয় না। ওকে, এবারে চলে আসবে আমাদের 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে কি, ফ্যাকেন্ট ভার্সেস এমটি ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে। ওকে, ফ্যাকেন্ট ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেটাকে অনেক সময় বলা হয়ে থাকে কি, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আর এমটি ক্যারেক্টারিস্টিক্স বা খালি, এমন একটা বৈশিষ্ট্য যেটা শূন্যতা, সেটাকে অনেক সময় বলা হয় কি, আনইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এই দুটোর মধ্যে পার্থক্য কি, যেটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 4। এই যে ফ্যাকেন্ট ক্যারেক্টারিস্টিক্স, তার মানে কি, এটার মানে হচ্ছে কোনো একটা কনসেপ্টের যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বৈশিষ্ট্যটার মধ্যে অন্য অনেকগুলো বৈশিষ্ট্য লুকিয়ে আছে, তখন আমরা সেটাকে বলি কি, ফ্যাকেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ফ্যাকেন্ট মানে হচ্ছে উর্বর বা হচ্ছে ফলদায়ী, মানে যেটা ফলপ্রসূ, যার মধ্যে থেকে অন্য অনেকগুলো ফলাফল বেরিয়ে আসতে পারে, সেটাকে আমরা বলি কি, ফ্যাকেন্ট। নাও এই যে ফ্যাকেন্ট ক্যারেক্টারিস্টিক্স, সেটার মধ্যে কি অন্য অনেক কনসেপ্ট, একটা কনসেপ্টের অনেকগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে তার মধ্যে আরও 2-3টে বৈশিষ্ট্য লুকিয়ে আছে, তখন সেটাকে আমরা বলছি কি, ফ্যাকেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, একটা যদি আমরা উদাহরণ নিই, ফর এক্সাম্পল, র্যাশনাল। সব মানুষ হচ্ছে র্যাশনাল। অন্যান্য প্রাণীদের থেকে মানুষের পার্থক্যটা কি না, মানুষ হচ্ছে র্যাশনাল প্রাণী। ওকে, এবারে যে র্যাশনাল, মানুষের 2টো হাত 2টো পা আছে, এটা একটা বৈশিষ্ট্য। মানুষের 2টো চোখ আছে, এটা একটা বৈশিষ্ট্য। মানুষের হচ্ছে একটা নাক আছে, এটা একটা বৈশিষ্ট্য। মানুষের মাথায় চুল থাকে, এটা একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, মানুষ কথা বলতে পারে, এটা একটা বৈশিষ্ট্য। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে মানুষের, তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা হচ্ছে র্যাশনাল। এবার এই যে র্যাশনাল, সেই জিনিসটার মানে কি, তার মধ্যে আবার অনেক রকমের র্যাশনালিটি হয়। যেমন ফর এক্সাম্পল, র্যাশনাল মানে হচ্ছে কম্পিউটেশনাল র্যাশনাল, গাণিতিক যে র্যাশনালিটি, ঠিক আছে, লিঙ্গুইস্টিক র্যাশনাল মানে হচ্ছে ভাষাগত দিক থেকে। তারপর আরেকটা হচ্ছে র্যাশনাল মানে কি, সোশ্যাল কমপ্লেক্সিটির দিক থেকে মানুষ র্যাশনাল। তাহলে সোশ্যাল কমপ্লেক্সিটি, লিঙ্গুইস্টিক র্যাশনালিটি, কম্পিউটেশনাল র্যাশনালিটি, এই সব কিছু কি এই র্যাশনাল কনসেপ্টটার মধ্যে লুকিয়ে আছে। একটা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে অন্য অনেকগুলো আবার কনসেপ্ট লুকিয়ে আছে। সেই জন্য আমরা এই পার্টিকুলার যে ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে আমরা কি বলছি কি, ফ্যাকেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা যখনই কোনো কনসেপ্ট সম্পর্কে ভাববো, কোনো জিনিস নিয়ে ভাববো, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে তার সমস্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যটা ফ্যাকেন্ট, এবং সেই বৈশিষ্ট্যটার উপরে আমরা আবার ফার্দার যুক্তিকে ব্যবহার করতে পারি, আবার লজিককে ব্যবহার করতে পারি, করে সেখান থেকে আরও নতুন একটা ওপেনিং, একটা নতুন দরজা বা জানালা খুলে যেতে পারে অন্য অনেক নলেজকে খুঁজে পাওয়ার জন্য। ঠিক আছে, এর অন্যদিকে যেটা আছে সেটা হচ্ছে কি, এমটি ক্যারেক্টারিস্টিক্স। এমটি মানে হচ্ছে খালি, শূন্য, যেটা প্রয়োজন নেই আর কি। যেমন ফর এক্সাম্পল, সমস্ত দার্শনিকদেরই বড় বড় দাড়ি থাকে। নাও এখানে দার্শনিকদের বড় বড় দাড়ি থাকে, এটার কোনো মানে নেই। কারণ যদি ধরুন পৃথিবীর ইতিহাসে আপনি সমস্ত মানে বেস্ট দার্শনিকদের আপনি যদি ছবি দেখেন, তাহলে দেখবেন যে 500 জন যদি দার্শনিক নেন, তার মধ্যে 400-450 জনের সত্যিই দাড়ি আছে। ঠিক আছে, তাহলে এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সত্যি, এবং অলমোস্ট
প্রায় সবারই প্রায় দাড়ি থাকে, কিন্তু দাড়ি থাকা মানেই সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল সেটা কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয়। এটা সম্পর্কে আমরা দার্শনিকদের যে ফিলোসফারদের চিন্তা ভাবনা, তাদের আইডিয়াস, তাদের থিঙ্কিং, তাদের পয়েন্ট অফ ভিউ আমরা কিছু জানতে পারছি না। এটা হচ্ছে কি একটা এমটি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এমন একটা বৈশিষ্ট্য যেটা গুরুত্বপূর্ণ নয়, তার মধ্যে আর কোনো কিছু লুকিয়ে নেই। ওকে, এই যে এমটি ক্যারেক্টারিস্টিক্স সেটার মধ্যে লজিক্যাল ইম্পর্টেন্স মানে এই জিনিসটার যুক্তিগত গুরুত্ব অনেক কম, এবং এটাকে ব্যবহার করে আমরা ফার্দার আর নতুন কোনো জ্ঞান অর্জন করতে পারি না, বা এটাকে আমরা কোথাও ব্যবহার করতে পারি না। লজিককে এই বৈশিষ্ট্যটার উপরে ব্যবহার করার প্রয়োজন নেই। যেমন ফ্যাক্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স র্যাশনাল, তার মধ্যে অনেকগুলো ছিল, ম্যাথামেটিক্যাল র্যাশনালিটি, লিঙ্গুইস্টিক, তারপর এথিক্যাল, সোশ্যাল, সেখানে আবার যুক্তিকে ব্যবহার করার দরকার ছিল। কিন্তু দার্শনিকদের দাড়ি থাকে, বেশিরভাগ দার্শনিকদের এখানে আর নতুন করে যুক্তির ব্যবহার করার দরকার হচ্ছে না। অনেকগুলো বৈশিষ্ট্য দার্শনিকরা এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন করে, দার্শনিকরা বই লেখে, দার্শনিকরা অমুক, দার্শনিকরা তমুক, অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে তাদের দাড়ি থাকে। তাহলে এই দাড়ি থাকার উপরে যুক্তি ব্যবহার করার দরকার নেই। কারণ এটা হচ্ছে এমটি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তো আশা করি বোঝা যাচ্ছে যে এই জিনিসটার ডিফারেন্সটা কি। এবারে আমরা চলে আসবো আমাদের লাস্ট পয়েন্ট নাম্বার 5, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি সাফিসিয়েন্ট অ্যান্ড নেসেসারি ভার্সেস ইনসাফিসিয়েন্ট অ্যান্ড কন্টিজেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সবার প্রথমে বুঝি সাফিসিয়েন্ট আর ইনসাফিসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স আর নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স মানে কি। সবার প্রথমে নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স। কোনো একটা কনসেপ্টের নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স বা নেসেসারি বা প্রয়োজনীয় বৈশিষ্ট্য, এটার মানে হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটা ছাড়া ওই কনসেপ্টটাকে দাঁড় করানোই সম্ভব নয়, যেটা মানে একদম অবশ্যই থাকতে হবে। ওই কনসেপ্টটাকে চিহ্নিত করার জন্য ওই বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল, সমস্ত স্কোয়ার বা হচ্ছে চতুর্ভুজের 4টে দিক থাকে, 4টে ধার থাকে আর কি। ধরা যাক এটা 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 4টে দিক আছে, 1 2 3 4। ওকে, তাহলে সমস্ত যা কিছু রেক্ট্যাঙ্গেল, ওকে মানে আয়তক্ষেত্র, তার 4টে দিক থাকে। এবার এই আয়তক্ষেত্রের 4টে দিক থাকে, কিন্তু 4টে দিক থাকলেই যে সেটা আয়তক্ষেত্র হবে এমনটা নয়, সেটা রম্বসও হতে পারে। এই দিকগুলো যদি এরকম বেঁকে থাকে তাহলে সেটা রম্বস বলি আমরা সেটাকে, তার মানে সেটা তো আয়তক্ষেত্র নয়। ঠিক আছে, নাও যেমন ফর এক্সাম্পল আরেকটা যদি আমরা উদাহরণ নিই, যে সমস্ত ব্যাচেলাররাই আনম্যারিড, সমস্ত যারা ব্যাচেলার, যারা অবিবাহিত, তারা হচ্ছে যারা ব্যাচেলার তারা সবাই অবিবাহিত। নাও অবিবাহিতটা খুব একটা নেসেসারি ক্যারেক্টারিস্টিক, যদি কেউ বিয়ে করে থাকে তাহলে তাকে আর আমরা ব্যাচেলার বলছি না। ওকে, তাহলে এটা হচ্ছে কি নেসেসারি, যেটা মাস্ট হ্যাভ, যেটা অবশ্যই থাকতে হবে। এই কনসেপ্টটার এই বৈশিষ্ট্যটা অবশ্যই থাকতে হবে, না থাকলে তার মানে এই বৈশিষ্ট্যটা সেটা হবেই না আর কি। ঠিক আছে, একদম প্রাথমিকভাবে এটা থাকতে হবে। এটা হচ্ছে কি নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা চলে আসবো কি, যেটা হচ্ছে কি সাফিসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স। নাও সাফিসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স মানে কি, যেটা হচ্ছে যথেষ্ট। এই কনসেপ্টটাকে বোঝার জন্য আগেরটা ছিল কি, মানে এটা যদি না থাকে এই বৈশিষ্ট্যটা, তাহলে এই কনসেপ্টটা হবেই না আর কি। এবার হচ্ছে কি এই দুটো জিনিস বা এই 3টে জিনিস থাকলে এটা হবেই হবে, মানে একদম গ্যারান্টিড হবে। এক্স যদি হয় তাহলে ওয়াই হবেই হবে। যদি কেউ এই কাজটা করে তাহলে তার ফলাফলে এই কাজটা বা এই প্রভাবটা হবেই হবে। এটা হচ্ছে কি সাফিসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমার কাছে একটা ডকুমেন্টস আছে, ঠিক আছে। এবার এই ডকুমেন্টসের মধ্যে মানে অনেকগুলো ফাইল রাখা আছে বা ফর্ম ফিল আপ করেছে অনেক মানুষ। এবার একজন মানুষ এসছে তার কোনো একটা অফিসে, সরকারি দপ্তরে সে চেক করানোর জন্য। তার নামের সাথে অন্য একজনের নাম মিলে যেতে পারে, ঠিক আছে। তার নাম হচ্ছে যা হোক একটা নাম XYZ, আর এখানে আমার ডকুমেন্টসেও XYZ তার নাম দেওয়া আছে, মিলে যেতে পারে। কিন্তু তার নাম, তার বাবার নাম সেটা মিলবে না, বা সেটাও হয়তো দেখা গেল মিলে গেল, কিন্তু তার ভোটার কার্ডের যে নাম্বার এবং তার ছবি সেটা মিলবে না। কারণ তার নাম আর নামের সাথে অন্য কারোর নাম মিলে যেতে পারে, তার নাম তার বাবার নাম দুটোই অন্য কারোর সাথে মিলে যেতে পারে, তার ছবি তো মিলবে না, তার ভোটার কার্ডের নাম্বার তো মিলবে না। তাহলে এই 4টে জিনিস মিলে হলো কি সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে আমি ওই মানুষটাকে চিহ্নিত করতে পারছি। ঠিক তেমনই ওই মানুষটার জায়গায় এবার আপনি কনসেপ্টটাকে ভাবুন, আর এই নাম বা হচ্ছে তার ভোটার কার্ডের নাম্বার, তার বাবার নাম, এগুলোকে ভাবুন এক একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। 2টো বা 3টে ক্যারেক্টারিস্টিক্স মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি সাফিসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স। যে এই 3টে জিনিস হওয়া মানে এই জিনিসটা তো এইটাই, একদম শিওর, একদম গ্যারান্টিড, এটা হবেই। এক্স যদি হয় তাহলে তো ওয়াই হবেই। ওকে, এটাকে আমরা আর একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি। লিপ ইয়ার, প্রত্যেক 4 বছর অন্তর লিপ ইয়ার আসে আমরা জানি, ঠিক আছে। এবার কোন সালটা লিপ ইয়ার হবে আর কোনটা হবে না তার হিসাবটা একটু জটিল টাইপের আছে। এবারে 4 দিয়ে ভাগ করতে পারলে আমরা ভেবে থাকি কি লিপ ইয়ার, কিন্তু সেটা হচ্ছে কি একটা নেসেসারি কন্ডিশন, কিন্তু সেটা যে সাফিসিয়েন্ট কন্ডিশন এমনটা নয়।
কোনো একটা সংখ্যাকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি তাহলে সেটা লিপ ইয়ার হবেই। যেমন 1900 সাল কিন্তু লিপ ইয়ার ছিল না, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। যেমন 1900 সালকে আমরা 4 দিয়ে তো ভাগ করতে পারি, কিন্তু 400 দিয়ে ভাগ করলে সেটা যাচ্ছে না, মানে 1900 সাল অ্যাকচুয়ালি এটা লিপ ইয়ার নয়। তাহলে কোনো সালকে 4 দিয়ে ভাগ করতে পারলে সেটা লিপ ইয়ার হবে, এটা হচ্ছে কি নেসেসারি কন্ডিশন, কিন্তু এটা সাফিসিয়েন্ট নয়। 4 দিয়ে ভাগ করলেই যে সবসময় হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু 4 দিয়ে ভাগ করলে যদি না হয় তার মানে সেটা লিপ ইয়ার হবেই না শিওর। কিন্তু 400 দিয়ে আমরা ভাগ করলে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। 400 দিয়ে ভাগ করে দেখছি 1900 সালকে, হ্যাঁ মানে সেটা হচ্ছে না, তার মানে এটা মানে লিপ ইয়ার হবেই না আর কি। 400টা হচ্ছে কি, তাহলে আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে আমরা এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম, নেসেসারি কন্ডিশন আর সাফিসিয়েন্ট কন্ডিশন। এবারে আমরা বুঝবো কি ঠিক এই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনের উল্টো দিকে যেটা আছে সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট অ্যান্ড কন্টিজেন্ট ক্যারেক্টারিস্টিক্স। নেসেসারি সাফিসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্সের উল্টো দিকে কন্টিজেন্ট আর হচ্ছে ইনসাফিসিয়েন্ট। না, ইনসাফিসিয়েন্ট মানে কি, মানে কোনো একটা কনসেপ্টে তার যে বৈশিষ্ট্যটা সেটা কখন ইনসাফিসিয়েন্ট হবে, যেটা থেকে আমরা কিছুই বলতে পারছি না। যেমন ফর এক্সাম্পল 4টে পা থাকলে কোনো প্রাণী, তার মানে সেটা হচ্ছে বিড়াল, এটা হচ্ছে পুরোপুরি একটা ইনসাফিসিয়েন্ট কন্ডিশন। 4টে পা তো কুকুরেরও থাকে, ঠিক আছে, তো 4টে পা থাকলে সে বিড়াল হবে এটা বলা যাচ্ছে না, এটা 100% ইনসাফিসিয়েন্ট। এটার দ্বারা এটা প্রমাণিত একদমই হয় না, একদমই হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলছি কি ইনসাফিসিয়েন্ট। তাহলে কোনো কনসেপ্ট আর তার মধ্যে থেকে একটা কোনো বৈশিষ্ট্য আছে, এবার এই বৈশিষ্ট্যটার দিকে দিয়ে আমি এই কনসেপ্টটাকে চেক করে দেখছি এটা কি ওই কনসেপ্টটাই যেটার কথা আমরা ভাবছি, ঠিক আছে, এটা কনটেক্সটের মধ্যে এটা আমরা সবসময় আলোচনা করি। তো যদি এটা হয় তার মানে এটা দ্বারা এটা একদমই প্রমাণ হচ্ছে না, কারণ 4টে পা থাকলে সেটা বিড়াল এমনটা কখনোই হয় না। তো এই 4টে পা হচ্ছে এখানে একটা বৈশিষ্ট্য বা একটা ক্যারেক্টারিস্টিক্স, আর বিড়ালটা হচ্ছে একটা কনসেপ্ট। ওকে, এবার এরকম যে কোনো কনসেপ্ট যে কোনো ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে হতে পারে, কারণ এটা কোনো প্রমাণ নয় যে 4টে পা থাকলেই বিড়াল হবে, এটা একটা ক্লু দেওয়া হয়েছে, তো সেই জন্য এটাকে আমরা বলছি ইনসাফিসিয়েন্ট। ওকে, মানে যেটা যথেষ্ট পরিমাণে নেই আর কি, জাস্ট একটা ক্লু পেয়েছি আমরা সবে, এটাকে আমরা বলছি ইনসাফিসিয়েন্ট। তো যখনই আমাদের কোনো জিনিস সম্পর্কে লজিক্যালি ভাবতে হবে তখন যেন আমরা ইনসাফিসিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স বা ইনসাফিসিয়েন্ট লজিক ব্যবহার না করি। ওকে, এবারে আমরা চলে আসবো কি কন্টিজেন্ট ক্যারেক্টারিস্টিক্স। না, কন্টিজেন্ট মানে কি, কন্টিজেন্ট ক্যারেক্টারিস্টিক্সের মানে হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেটা থাকলেও কনসেপ্টটাকে ভ্যারিফাই করা যেতে পারে, না থাকলেও সেই কনসেপ্টটাকে ভ্যারিফাই করা যেতে পারে। যেমন ফর এক্সাম্পল সব মানুষের টিচার এরকমটা মোটেই নয়, মানে কোনো একজন মানুষ সে স্কুল বা কলেজের প্রফেসর নাও হতে পারে। ওকে, অর্থাৎ এই যে বৈশিষ্ট্যটা টিচিং আর হিউম্যান বিং, এই যে কনসেপ্টটা, টিচিং হচ্ছে একটা বৈশিষ্ট্য আর হিউম্যান বিং একটা কনসেপ্ট। ওকে, নাও এবার হিউম্যান বিং সে টিচার হতেও পারে আবার নাও হতে পারে, সে ডক্টর হতেও পারে আবার নাও হতে পারে, তাহলে এটা এমন একটা বৈশিষ্ট্য যেটা থাকলেও সে হিউম্যান বিং আবার না থাকলেও হতে পারে। যেমন একটু আগে আমরা আলোচনা করছিলাম যে যাদের দাড়ি আছে তারা সবাই ইন্টেলেকচুয়াল যদি আমরা ভাবি, ঠিক আছে, এবার ইন্টেলেকচুয়াল মানে যে দাড়ি থাকবে তার কোনো মানে নেই, দাড়ি থাকা বা না থাকা ইন্টেলেকচুয়াল হওয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে এটাকে আমরা বলছি কি কন্টিজেন্ট, যেটা একটা এমন একটা বৈশিষ্ট্য যেটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তাতে কনসেপ্টের কোনো প্রবলেম হয় না, তাতে কনসেপ্টের উপর কোনো প্রভাব পড়ে না। কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো এটা হচ্ছে একটা এক্সপেরিয়েন্সিয়াল, উপর আমরা দেখে এটাকে আমরা ধারণা করে নিই। এবং এটা কন্টিজেন্ট ক্যারেক্টারিস্টিক্স কেন বলা হয়, কারণ এটা হচ্ছে ভাইরাসের মতো, এটা অনেক সহজেই একটা ভাইরাস, যেমন আমি হাঁচি কাশি হলে বা আমার সংস্পর্শে আসলে আমার যদি কোনো ভাইরাস থাকে আমার শরীরের মধ্যে তাহলে সেটা অন্য মানুষের মধ্যে চলে যায়, কন্টিজেন্সি। ঠিক তেমনই এই বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কন্টিজেন্সি, মানে অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে অনেক মাস অডিয়েন্সের মধ্যে, অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে। ওকে, যেমন ফর এক্সাম্পল যদি আমরা আরও একটা উদাহরণ নিই, যে এডুকেটেড, কোনো মানুষ শিক্ষিত কিনা তার সাথে হচ্ছে সার্টেন অ্যাকসেন্ট জানা, সে কত ভালো প্রোনাউন্স করতে পারে, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন জানে কিনা বা আমেরিকান প্রোনাউন্সিয়েশন জানে কিনা বা ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন জানে কিনা, তার সাথে সেই মানুষটা অ্যাকচুয়ালি এডুকেটেড কিনা, সভ্য কিনা, সিভিলাইজড কিনা তার কোনো সম্পর্ক নেই। হতে পারে সেই মানুষটা এডুকেটেড কিন্তু সে ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন জানে না বা ব্রিটিশ বা আমেরিকান ইংলিশ প্রোনাউন্সিয়েশন জানে না, অর্থাৎ এডুকেটেড এই কনসেপ্টটার সাথে প্রোনাউন্সিয়েশন জানা এই বৈশিষ্ট্যটা বা এই ক্যারেক্টারিস্টিক্সটা কোনো সম্পর্ক নেই, এটা থাকলেও এটা হতে পারে, এটা না থাকলেও এটা হতে পারে, ঠিক আছে, এটা কোনো একটা নেসেসারি কন্ডিশনও নয়, এটা কোনো সাফিসিয়েন্ট কন্ডিশনও নয়, ঠিক আছে, এটা থাকা বা না থাকার প্রভাব এটার উপরে পড়ছে না। তো তখন এটাকে আমরা বলছি কি কন্টিজেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সব থেকে বড় যে লজিক্যাল ফ্যালাসি আমরা করি যখন আমরা যুক্তি দিয়ে চিন্তা করার চেষ্টা করি, তখন কি হয়, এই কন্টিজেন্সি বা কন্টিজেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স সেটাকে আমরা কনফিউজ করে ফেলি অ্যাজ এ নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স।
আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। যেমন দাড়ি থাকা, এটা একটা কন্টিজেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এটার সাথে দাড়ি থাকার সাথে ইন্টেলেকচুয়াল হওয়া বা না হওয়া, ভালো মানুষ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। একটা অ্যাক্সিডেন্টাল বৈশিষ্ট্য, একটা রিলেশনাল বৈশিষ্ট্য, একটা বাই চান্স ঘটে যাওয়া ঘটনা, ওকে। সেটাকে আমরা একটা শর্ত বা একটা নেসেসারি, মানে এটা থাকতেই হবে, এটা না থাকলে এটা হবে না, এরকম আকারে আমরা ভেবে নিই। কন্টিজেন্সিকে কনফিউজ করে ফেলি নেসেসারি ক্যারেক্টারিস্টিক্সের সাথে। এটা হচ্ছে সব থেকে বড় লজিক্যাল ফ্যালাসিগুলোর মধ্যে একটা। মাস ডিলিউশন, অনেক বেশি সংখ্যক মানুষ একটা ভুল ধারণার মধ্যে থাকে, যেটা আমরা রাজনীতিতে, ধর্মের মধ্যে দেখতে পাই, যে ভুল জিনিসকে আমরা মানে অনেক বেশি সংখ্যক মানুষ বিশ্বাস করে। কেন? কারণ তাদের মধ্যে এই যে লজিক্যাল ফ্যালাসিটা আমরা দেখতে পাই, কন্টিজেন্সিকে একটা তারা নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স আকারে কনফিউজ করে ফেলে। এবার এখানে আমরা যে 5টা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আলোচনা করলাম লজিকের, সেগুলোকে আমি আরেকবার সাম আপ করে দিই। সবার প্রথমে হচ্ছে কি সিনথেটিক আর অ্যানালিটিক, তারপরে হচ্ছে কি কোঅর্ডিনেট আর সাবঅর্ডিনেট, তারপরে 3 নম্বর হচ্ছে কি ফ্যাক্যান্ট আর হচ্ছে এমটি, আর এছাড়া হচ্ছে কি 4 নম্বর অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, আর লাস্ট 5 নম্বর হচ্ছে সাফিসিয়েন্ট অ্যান্ড নেসেসারি অ্যান্ড ইনসাফিসিয়েন্ট অ্যান্ড কন্টিজেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ওকে। নাও এই 5টা ক্যারেক্টারিস্টিক্সকে যখন আপনি আলাদা আলাদা করে বুঝতে পারবেন, যখন আপনি কোনো কনসেপ্ট নিয়ে ভাববেন, চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন, কোনো কাজ করবেন, যখন আপনি এগুলোকে আলাদা আলাদা করে দেখতে পাবেন, তখন মানে আপনার মনে কোনো ভুল লজিক যখনই আসতে শুরু করবে, সাথে সাথে আপনি সেটাকে দেখতে পাবেন। টিভিতে বা নিউজ চ্যানেলে দেখবেন অনেকে ডিবেট করতে যায়, সেখানে গিয়ে ভুল ভাল একদম টোটালি ব্রেনলেস স্টুপিড কথাবার্তা বলতে থাকে, ঠিক আছে। তো আপনার আপনি জাস্ট মানে একটা প্যাসিভ অ্যাটেনশন দিয়েও আপনি তার লজিক্যাল ফ্লগুলোকে ধরতে পারবেন, ঠিক আছে। আপনার মাইন্ড এতটা শার্প হয়ে যাবে যখন আপনি 5 থেকে আলাদা আলাদা করে চিন্তা করতে পারবেন। অ্যাটলিস্ট আপনি এখন জানলেন জিনিসগুলো, আপনি কনসেপ্টগুলো সম্পর্কে বুঝতে পারলেন, ঠিক আছে। এবার আপনার চিন্তাটা ধীরে ধীরে ট্রানজিয়েন্ট হতে থাকবে। অন্য কেউ কথা বললে বা কেউ যুক্তি দিলে বা যখন কোনো ডিসিশন নেওয়া হবে, তার মধ্যে লজিক্যাল ফ্লট আপনাকে ভেবে ভেবে বার করতে হবে না। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো যত আপনি মনে রাখবেন, তত আপনার খেয়াল হতে থাকবে মাইন্ডে। তখন জাস্ট আপনি কথাটা শুনলেই তার ভেতর থেকে একদম ভেদ করে যাবে আপনার অ্যাটেনশনটা, আর আপনি আরামসে বুঝতে পারবেন কোথায় কি ফ্ল আছে, কোথায় কি এরর্স আছে, কোন জিনিসটার সাথে কোন জিনিসটাকে আমরা কনফিউজ করে ফেলেছি। ও এটা তো সাফিসিয়েন্ট নয়, এটা তো হচ্ছে ইনসাফিসিয়েন্ট, বা এটা তো হচ্ছে অ্যাফার্মেটিভ, বা এটা তো হচ্ছে নেগেটিভ, বা এটা কন্টিজেন্ট, বা এটা হচ্ছে সাবঅর্ডিনেট নয়, এটা কোঅর্ডিনেট, ইত্যাদি ইত্যাদি। আপনি সব কিছু বুঝতে পারবেন। তখন অটোমেটিক্যালি আপনার মাইন্ড জায়গার মতো চলে যাবে, তার জিনিসগুলোকে ইমপ্রুভ করে নেবে এবং কাজ করতে থাকবে, ওকে। অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে, এবং যদি আপনি আমাদের পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ডেসক্রিপশানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে আপনি আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, এখান থেকেও আপনি আমাদের এই পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। এটা ছাড়াও আমাদের আরও একটা কোর্স আছে, যেটার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট, যে কোর্সটা ডোনেশনের উপরে বেসড, এবং সেই কোর্সে আমরা 50টারও বেশি আলাদা আলাদা মাইন্ডসেট নিয়ে আলোচনা করেছি। যদি আপনি মাইন্ডসেটকে ইমপ্রুভ করতে চান, যদি আপনার মনে হয় আপনার মাইন্ডসেটটাকে অনেক রেজিলিয়েন্ট বানাতে হবে, অনেক শক্তিশালী বানাতে হবে, অনেক পাওয়ারফুল বানাতে চান আপনি, এবং বিভিন্ন রকমের মাইন্ডসেট বা টুলস যেগুলোকে আপনি সাইকোলজিক্যালি ব্যবহার করতে পারবেন আপনার কাজ, আপনার লাইফ, আপনার অ্যাম্বিশন, সেটার প্রতি আরও এগিয়ে যাওয়ার জন্য, আরও বেটার হওয়ার জন্য, তাহলে আপনি আমাদের অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সে যুক্ত হতে পারেন। এই কোর্সটা ডোনেশনের উপরে বেস্ট, আপনি আপনার স্বাচ্ছন্দ্য বা সুবিধা মতো যে কোনো পরিমাণ অর্থ ডোনেট করে অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সে যুক্ত হতে পারেন। পারপাসফুল লিভিং একটা পেড কোর্স, আপনি এই কোর্সে 31 ডিসেম্বর পর্যন্ত আপনি একটা ডিসকাউন্ট পাচ্ছেন, 50%-এরও বেশি ডিসকাউন্ট থাকছে 31 ডিসেম্বর পর্যন্ত। বাট এর পরবর্তীতে একবার যখন কোর্সটা লঞ্চ হয়ে যাবে, তখন আর এই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল থাকবে না, ওকে। আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চান, ফিলোসফি, সাইকো অ্যানালিসিস, নাকি স্পিরিচুয়ালিটির উপর নেক্সট ইয়ার আমাদের অনেক বেশি ভিডিওস আসবে, তো সেটা আপনি কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।